এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি আর এটাকে ঠান্ডা পানি দিয়ে মথে নিব। মথে নেওয়ার পরে আমি পিঠা বানাবো আর এই পিঠাটা রান্না করব। সেটা নাম হলো দুধ চিতই। দেখতে থাকুন আমি কিভাবে আটা করে পিঠাটা রান্না করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। রীতিমতো আমার পাশে তো অবশ্যই থাকেন। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভালো না থাকলে তো রান্নাবান্না করতে পারবো না, নিত্য নতুন খাবারগুলো দেখাতে পারবো না, পিঠা বানানো শীতের এটাও দেখাতে পারবো না, নতুন নতুন সবজি রান্না, মাছ রান্না সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলেন শুরু করা যাক কীভাবে আমি আটাটা রেডি করতেছি। এই পিঠার আটাটা ভালোভাবে মথতে হবে। যত মথবেন তত পিঠাটা সুন্দর হবে, যত মথবেন তত পিঠাটা ফুলকো ফুলকো হবে, জালি জালি হবে। আর এই জন্যই বেশি করে মথে নিতে হবে এবং কি ভালো গরম পানি দিতে হবে। ফুটানো গরম পানিটা দিলে পিঠাটা বেশি ফুলকো হবে, বেশি নরম হবে, বেশি তুলতুলে হবে। তো যাই হোক, মিলবিটাই নিয়েছি। মিলবিটার পাশাপাশি আমি পাউডার দুধে দিব। তবে মিলবিটাটাকে আমি আগে জাল করে ঘন করে নিব। যেভাবে ফুডিংটা আমরা বানাই, ফুডিংয়ে দুধটা যেভাবে ঘন করে নিতে হয় ঠিক সেভাবে এই পিঠাতে দুধটা ওইভাবে ঘন করে দিতে হবে। আর পাউডার দুধটা আমি পানি দিয়ে গুলে দিয়ে দিব, না হলে একদম টেস্ট আসবে না। মিলবিটা দিয়ে হবে, তবে মিলবিটার পরিমাণটা বেশি লাগবে। যদি মিলবিটা কম হয় আপনি পাউডার দুধটা গুলিয়ে দিতে পারবেন, এরকম একটা আর কি। তো যাই হোক, বেশি করে মথে নিলে পিঠাগুলো ফুলকো হবে, আগে বলেছি জালি জালি হবে। তো পিঠা বানানো শেষ হলে এগুলোকে আমি কেটে টুকরো করে নিব। মানে এটা তো বড় সাইজের, এত বড় পিঠা যখন আমি রসে ডুবাবো তখন এটা একদম বিশাল বড় হয়ে যাবে, ও তুলে খেতে গেলে ভেঙে যাবে। যার কারণে এটাকে 4 টুকরো করে নিলে মিডিয়াম সাইজ হবে, তুলতে গেলে রসে থেকে পিঠাটা একদম ভাঙবে না। তো এই জন্যই আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি। আর আমার সিলিন্ডারে অপচয় করে লাভ নাই, বড় বড় করে দিয়ে দিলে যেই কথা, ছোট করে বানালে সেই কথা। তো যাই হোক, এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে এগুলোকে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি কীভাবে রান্না করবো সেটা অবশ্যই তো দেখবেন। তো আমি খেজুরের গুড়গুলোকে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে এটা পানিতে দিব। পানিতে দিলে এটা বলক আসলে এটা গলে যাবে। গলে গেলে আমি নারকেল ছেড়ে দিব। নারকেল ছেড়ে দেওয়ার পরে এটা যখন বলক আসবে, একটু ফুটে ঘন হবে, তখন আমি পিঠাগুলোকে কেটে টুকরো করে রাখা ওগুলো আমি রসের মধ্যে দিয়ে দিব। রসের মধ্যে দেওয়ার পরে যখন এটা ঠান্ডা হবে পিঠাটা, তখন আমি ঘন করা দুধটাকে ঢেলে দিব। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এটা একদম ভালো একটা মানে পরামর্শ। অনেকে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করে, পিঠা রান্না করে। গরম দুধের মধ্যে কখনো খেজুরের গুড় দিবেন না, তাহলে দুধ ফেটে যাবে। আপনি দুধটাকে আলাদা ঘন করে জাল করে নিতে হবে, আর খেজুরের গুড়টাকে জাল করে নিতে হবে। দুধটাও ঠান্ডা হতে হবে, গুড়টাও ঠান্ডা হতে হবে। মানে দুধ এবং গুড় দুটাকে আলাদা জাল করে ঠান্ডা করে নিতে হবে। পরে গিয়ে আপনি এটাকে মিক্স করতে হবে, তাহলে আপনার দুধ কখনো ফেটে যাবে না, একদম সুন্দর হবে। বিশেষ করে খেজুরের গুড়ে যদি দুধ ঢেলে দেওয়া হয়, দুধের মধ্যে গুড় ঢেলে দেওয়া হয়, তখন দুধগুলো ফেটে ছানা হয়ে যায়। আর যদি আপনি দুইটাকে জাল করে ঠান্ডা করে ঢেলে দেন, তাহলে একদম ছানা হবে না, পিঠাটা একদম রসালো রসালো খুব সুন্দর এবং কি অনেক খেতে টেস্ট হবে। তো এই তো আমার গুড় জাল দেওয়ার পরে আমি পিঠাগুলোকে ছেড়ে দিয়েছি। পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরে যখন পিঠাগুলো নরম হয়ে যাবে, তখন আমি এটাকে চুলা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে যখন পিঠা ঠান্ডা হয়ে যাবে, দুধটা অলরেডি ঘন করে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। যখন আমার পিঠাটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি দুধটাকে ঢেলে দিয়ে মিক্স করে নিব। আর এখানে আরেকটা কথা বলে নেই, দুধটাও জাল করা, পিঠাগুলো রান্না করা। অতএব এখানে যখন দুধটা দেওয়া হবে, তখন আর জাল দেওয়া লাগবে না। জাল দিলে আবার দুধটা ছানা হয়ে যাবে। তবে জাল দেওয়ার প্রয়োজন হয় না, দুধটাও ঘন করা। আপনি ঢেলে একটু পাতিলটাকে নেড়ে দিলে, দুধগুলো মিক্স করে ফেললে পিঠাটা একদম রেডি। আর এটা তো সাথে সাথে খাবো না, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে খেলে তখন দুধ আর মিষ্টি একসাথে হয়ে যাবে, পিঠার ভিতরে চলে যাবে, তখন পিঠাগুলো একদম তুলতুলে হবে। বিশেষ করে আজকে রান্না করে কালকে খেলে এটা তো একদম রসমালার মতো হয়ে যাবে। আমার দুধ চিতইটা এত ফেভারেট, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমাদের বাসার সবাই এই দুধ চিতই পিঠাটা অনেক পছন্দ করে। আর আমি ঝাল আইটেম থেকে মিষ্টি আইটেম বেশি পছন্দ করি। মিষ্টি আইটেম একদম আমার পছন্দের একটা খাবার। আর এই জন্য আমার মাঝে মাঝে ডায়াবেটিস বেড়ে যায়। তো আমাকে ডাক্তার বলেছে চিনি মিষ্টি একদম অ্যাভয়েড করার জন্য। আমি অ্যাভয়েড করি না, কারণ হলো আমি এটাই পছন্দ করি। কীভাবে অ্যাভয়েড করবো? তবু মাঝে মাঝে একটু অ্যাভয়েড করতে হয়, পাশাপাশি ওষুধ খেয়ে নেই। ওষুধ খেয়ে নিলে ডায়াবেটিস আর বাড়ে না। আর ডায়াবেটিসটা তো এমন একটা রোগ যেটা ছোট, বৃদ্ধ, বয়স্ক, মাঝারি সবারই আছে। ডায়াবেটিস এটা রোগ না, এটা হলো মিষ্টি থেকে খাবারটা খেলে তখন ডায়াবেটিস উঠানামা করে। তো আমার ডায়াবেটিসটা এত মারাত্মক না, আমি যদি কন্ট্রোলে নিয়ে আসি বা মিষ্টি কম খাই, তখন আমার এটা কন্ট্রোলে থাকে। তো অনেকেই বলবেন আপু আপনার ডায়াবেটিস, আপনি কেন খান? আসলে কেন খাই এটার কোনো উত্তর নাই। মানুষের একটা ইচ্ছে জাগে, স্বাদ জাগে, মনে চায়, রুচিতে চায় খাওয়ার জন্য, তখন তো আর রুচিকে আর জিহ্বাকে সামলানো যায় না, খেয়ে ফেলি। এটা হলো মেন কথা। তো যাই হোক, ওষুধও বের হয়েছে, রোগও বের হয়েছে, সুস্থতাও আছে, শান্তিও আছে, সুখও আছে। তো যাই হোক, অনেক কথা বলেছি। আমার পিঠা বানানো দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।